তা আমরা তাহলে একটু শুরু করি। হ্যাঁ, একটা চ্যাপ্টারটা একটু বড় তো, একটু শুরু করি, তোমাদের বুঝতে সুবিধা হয়। তোমরা কি পড়েছো আগে মাল্টিপল প্রেগন্যান্সি? জি ম্যাম, হ্যালো, পড়েছিলাম। ও পড়েছিলাম মানে কি ভুলে গিয়েছো নাকি মনে আছে ঠিক মতো? ম্যাম কিছু মনে আছে, কিছু কিছু মনে কিছু আছে। মনে আছে। যাই হোক, আমি একটু বলি তাহলে তোমাদের রিভার্সাল হবে, তোমাদের একটু মনে হবে, সুবিধে সহজ করে বলি। হ্যাঁ, সুন্দর করে বলি, সব বাংলাতেই আস্তে আস্তে বলি। ক্লাসে হলে হয়তো বলতাম, এটা মানে অবস্টেট্রিক্স এমন একটা জিনিস না, এটা তো ইংলিশে সুন্দর করে লেকচার দিতে চাইলে পরে হবে কি ডিফিকাল্টিস হবে, তোমরা অনেক সময় ক্যাচ করতে পারবে না, আমার মনে হয়, জানি না, যদি ক্যাচ করতে পারো ইংলিশে বলবো, আর না হলে বাংলায় সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে বলবো। ঠিক আছে, বাংলাতেই বলি নাকি? ওয়েটিং ওয়ান। জি ম্যাম। ঠিক আছে, অ্যাডমিটেড আরো একজন হলো। আচ্ছা, ওকে, আমরা আজকে ডিসকাস করব মাল্টিপল প্রেগন্যান্সি। মাল্টিপল প্রেগন্যান্সি, there is a definition: when simultaneous development of more than one fetus in uterus, it is called multiple pregnancy. Simultaneous development more than one fetus is in the is uterus is called multiple pregnancy. Common multiple pregnancy is twin pregnancy. হয়, হ্যাঁ, মেইনলি সিস্টার ব্রাদার হয় না যে সেম সেক্স তা না, বাট ইউজুয়ালি সিস্টার ব্রাদার। আর আইডেন্টিক্যাল টুইন ইজ অলওয়েজ সেম সেক্স, এবং এটা তোমার হলো কয়েকটা স্টেজে হয়, বলেছি আমি যে ডিউরিং ডিফারেন্ট স্টেজ অফ ডেভেলপমেন্ট, when within 72 hours of development before pre-morular stage, before the formation of morular stage, in that period, that time the twinning occur. That is one type of identical twin. Here same thing will occur just like dizygotic twin, diamniotic dichorionic diamniotic twin pregnancy হবে এটা। সুবিধা আছে বুঝতে? হ্যালো, না ম্যাম, বোঝা যায়। আচ্ছা, মাঝে মাঝে একটু বলো জি ম্যাডাম বুঝতেছি। আচ্ছা, তারপরে তোমার এটা কিন্তু ওই ডাইজাইগোটিক টুইনের মতনই হবে, যেটা নাকি 72 আওয়ারের মধ্যে হবে, মরুলা স্টেজ ফরমেশনের আগে হবে যখন, সেই টুইনটা। আর একটা হবে যখন তোমার 4 to 8 days অফ ডেভেলপমেন্ট, যেখানে ইনার সেল মাস ডেভেলপ করছে, যখন ইনার সেল মাস ডেভেলপ করছে সেই সময়ে 4 to 8 days অফ কনসেপশন, তখন যখন তোমার টুইনিংটা হবে, সেটা হবে ডাইঅ্যামনিওটিক মনোকোরিওনিক। ডাইঅ্যামনিওটিক মনোকোরিওনিক, কোরিয়ন কিন্তু একটা বা দুইটা অ্যামনিওটিক ক্যাভিটি থাকবে। এটা এই স্টেজটা হবে, এটা একটা টাইপের টুইনিং হবে আইডেন্টিক্যাল। 3 নম্বর হবে আইডেন্টিক্যাল টুইন আরেকটা, যেটা আরেকটু ডিলে স্টেজে, যেটা হচ্ছে আফটার 8 days অফ কনসেপশন। হ্যাঁ, যখন অ্যামনিওটিক ক্যাভিটি তৈরি হচ্ছে, অ্যামনিওটিক ক্যাভিটিটা তৈরি হয়ে যাচ্ছে অলরেডি, তখন একটা টুইনিং হতে পারে স্প্লিটিং হয়ে। এই স্টেজটাতে হবে কি মনো অ্যামনিওটিক মনোকোরিওনিক। একটাই অ্যামনিওটিক ক্যাভিটি, একটাই কোরিওনিক ক্যাভিটি। বুঝতে পেরেছো? এই 3 ভ্যারাইটি গেল। আর 4 নম্বর হচ্ছে রেয়ার অকেশনে আফটার 8 days অফ ডেভেলপমেন্ট, মানে 8 দিন পর, চিন্তা করো কতদিন পর, 8 দিন পর। 8 দিন পর যখন হবে তখন তোমার হচ্ছে ওটাও একটা টুইনিং হবে, যখন ওই কোরিওনিক প্লেট ডেভেলপ করে। ঠিক আছে, কোরিওনিক প্লেট ডেভেলপ করবে তখন হচ্ছে এটা মনো অ্যামনিওটিক মনোকোরিওনিক, এটাও সেটাই হবে। আর একটা স্পেশাল কেস আছে কনজয়েন্ট টুইন, সেটা ইনসিডেন্স খুবই কম, লেস দ্যান 1%। এটাকে বলে তোমার হচ্ছে 2 উইকস পরে ডেভেলপ, কনসেপশনে 2 উইকস পরে যখন স্প্লিটিং টুইনিং হয়, সেটাকে বলে কনজয়েন্ট টুইন। কনজয়েন্ট টুইন 4 প্রকারের হতে পারে, তোমাদের মনে আছে, থোরাকোপেগাস, পায়োপেগাস, ক্র্যানিওপেগাস, স্টিওপেগাস, মানে অ্যাকর্ডিং টু পজিশন অফ অ্যাটাচমেন্ট। ক্র্যানিও মিন্স তোমার মাথার কাছে অ্যাটাচমেন্ট থাকে, দেখেছো বইয়ের ছবিতে, ওয়েটিং 1 নিয়ে নেই একটু। আচ্ছা, তারপরে থোরাকোপেগাস মানে বুকের সাথে চেস্টের সাথে চেস্ট অ্যাটাচমেন্ট থাকে, ডিসি দত্তের ছবি দেখেছো নিশ্চয়ই তোমরা। তারপরে হচ্ছে পায়োপেগাস, ক্র্যানিও স্টিওপেগাস, ওই যে বাটকে ইয়ে থাকে, কনফিউশন থাকে। আর পায়োপেগাস মানে একদম পোড়ালি প্রান্তে ইয়ে থাকে,
কনফিউশনটা থাকে। তাহলে আমরা পড়লাম যে হোয়াট ইজ টুইন প্রেগন্যান্সি টাইপ কিরকম, মাল্টিপল প্রেগন্যান্সি কাকে বলে, হোয়াট ইজ মাল্টিপল প্রেগন্যান্সি কমন হচ্ছে টুইন প্রেগন্যান্সির মধ্যে বললাম দুই ধরনের, ডাইজাইগোটিক টুইন, মনোজাইগোসিটি কতগুলা স্টেজ অফ ডেভেলপমেন্টে হতে থাকে, সেগুলো হচ্ছে মনোজাইগোটিক টুইন। আর সেক্সের কথা বললাম আমরা যে মনোজাইগোটিক টুইন অলওয়েজ সেম সেক্স, আর ডাইগোটিক টুইন অপোজিট সেক্স। আর একটা কথা বলে অল আইডেন্টিক্যাল টুইন আর সেম সেক্স, বাট অল সেম সেক্স আর নট মনোজাইগোটিক। কথাটা বুঝতে পারছো কি? তারা ডাইজাইগোটিক হয়ে যেতে পারে। জি ম্যাম। হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এখন আসলে একটু কঠিন লাগে আসছে জিনিসটা, যাই হোক বোঝার। তুমি এখন এই যে মানে জাইগোটিক আমরা বলছি না, জাইগোটিক 2 আর মনোজাইগোটিক মানে 1, এই যে জাইগোসিটিটা ইনভেস্টিগেশন দিয়েই তো। কি দিয়ে বুঝবো? কেউ পারলে বলো, না পারলে নাই। আল্ট্রাসাউন্ড করে। হ্যাঁ, ওই যে কে যেন ছেলেরা বলছে, আমার বাচ্চারা বলছে আল্ট্রাসোনোগ্রাম করতে হবে। আল্ট্রাসোনোগ্রাফি করলে পরে দেখা যাবে ঠিক সেপ্টাম বিটুইন দা কোরিয়নের মাঝখানে খুব একটা সুন্দর সেপ্টাম বোঝা যাবে, এবং এটার নিচে বেজ অফ দ্য মেমব্রেনের দিকে দেখা যাবে একটা ট্রায়াঙ্গুলার প্রজেকশন। এখন তো আমি দেখাতে পাচ্ছি না, ক্লাস হলে হতো। ওকে বলে লামডা সাইন অথবা টুইন পিক সাইন, যেটা নাকি বলে ডাইজাইগোটিক টুইন। এই সাইনটা পাওয়া গেলে বলা হবে ডাইজাইগোটিক টুইন। বুঝতে পেরেছো? আচ্ছা, গেল। তাহলে আমরা না দেখে একটা ইনভেস্টিগেশন করে জাইগোসিটিটা ডিটারমিন করতে পারি। এখন আসো টুইন প্রেগন্যান্সির কাদের হয়। টুইন প্রেগন্যান্সিটা কাদের হয়? এটা সাধারণত রেসিয়াল একটা ফ্যাক্টর আছে, নিগ্রোদের কিন্তু বেশি হয়, তারপরে মঙ্গলদের খুব কম হয়, লো, এবং ককেশিয়ানদের ইন্টারমিডিয়েট গ্রুপে পড়ে আর কি। হ্যাঁ, যেমন টুইন প্রেগন্যান্সির ইনসিডেন্স কত? 1 in 80, 80টাতে একটা টুইন প্রেগন্যান্সি হয়। বুঝছো? এই গেল। আর একটা হচ্ছে তোমার টুইন প্রেগন্যান্সির এখন কাদের হচ্ছে বলছি, কাদের হতে পারে। 1 নাম্বার বললাম রেসিয়াল ফ্যাক্টর, নিগ্রোরা বেশি হয়। 2 নাম্বার ফ্যাক্টর হচ্ছে এজ অফ দ্য মাদারের এজ যদি 35 এর উপরে হয়, তখন কিন্তু চান্স অফ টুইন প্রেগন্যান্সি। 3 নম্বর হচ্ছে গ্র্যান্ড মাল্টি, মানে নাম্বার অফ কনসেপশন যত বেশি হবে, 5th গ্র্যাভিডার উপরে যদি হয়, তখন দেয়ার ইজ এ চান্স অফ টুইন প্রেগন্যান্সি, মানে মাল্টিপল বা টুইন প্রেগন্যান্সি। 4 নম্বর হচ্ছে তোমার যদি হেরিডিটাল কোনো হিস্ট্রি, মানে ফ্যামিলি হিস্ট্রি ম্যাটারনাল সাইডে, ইফ দেয়ার ইজ এনি ফ্যামিলি হিস্ট্রি ম্যাটারনাল সাইডে টুইন প্রেগন্যান্সি, দ্যাট পেশেন্ট মে ডেভেলপ টুইন প্রেগন্যান্সি। নাম্বার 6 হচ্ছে if someone use ovulation inducing drug, there is 20% chance of 25% chance of multiple pregnancy. Understand? জি ম্যাম। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমি কজগুলো সুন্দর করে বলে দিয়েছি যে কাদের কাদের হয়। এখন আসো তোমার এই যে টুইন প্রেগন্যান্সি হলে পরে আমরা কি কি কমপ্লিকেশন হতে পারে। এটা তো একটা হাই রিস্ক প্রেগন্যান্সি, তাই না? এটা হলে কি কি কমপ্লিকেশন হতে পারে, এটা আমাদের মনে রাখতে হবে আমরা যে টুইন প্রেগন্যান্সি ডিল করব। একটা হতে পারে ম্যাটারনাল কমপ্লিকেশন। সবকিছুতেই তোমাদেরকে আমি খুব সোজা করে বলেছি যে অফ পড়া খুব সোজা। ম্যাটারনাল কমপ্লিকেশন, ফিটাল কমপ্লিকেশন। ম্যাটারনালের মধ্যে একটা ডিউরিং প্রেগন্যান্সি, ডিউরিং ডেলিভারি, আর ডিউরিং পিয়ারপেরিয়াম, তাই না? খুব সোজা ছক বেঁধে নিবা। আর হচ্ছে ফিটাল কমপ্লিকেশন, তারপরে আসি। এখন আসো ম্যাটারনাল কমপ্লিকেশন। মার কি কি কমপ্লিকেশন হতে পারে? এখানে কিন্তু সিভিয়ার এনিমিয়া হয়ে যায় মায়ের, কেননা একটা ফিটাসের পর মানে পরিবর্তে 2টা ফিটাস মায়ের নিউট্রিশন নিচ্ছে, সো স্বাভাবিকভাবেই তার নিউট্রিশনাল স্ট্যাটাস পুর হয়ে যাবে, তাই না? তাহলে মার কিন্তু অনেক এনিমিয়া হবে। এক নম্বর হবে মার সিভিয়ার এনিমিয়া হবে। 2 নম্বর হবে কি হবে, মার যে আর্লি প্রেগন্যান্সি সিমটম যেগুলা, যে নসিয়া, ভমিটিং, এগুলো কিন্তু অনেক বেশি হবে। সে খুব ইল লুকিং হয়ে, মানে একটা মানে তার টক্সিক কন্ডিশন হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, যে টুইন প্রেগন্যান্সিতে সে অসুস্থ হয়ে পড়েছে খুব। তারপরে নাম্বার 3 হয় কি, এদের প্রি এক্লামশিয়ার চান্স খুব বেশি। 20 to 25% কেসেস ডেভেলপ প্রি এক্লামশিয়া। মাল্টিপল প্রেগন্যান্সিতে প্রি এক্লামশিয়া ডেভেলপ করে।
নাম্বার 4 হচ্ছে এদের কিন্তু ইয়ে হয়, প্লাসেন্টা প্রিভিয়া হয়। ওই যে প্লাসেন্টার সাইজটা একটু বড় থাকে তো, লোয়ার সেগমেন্টে চলে আসে, যার জন্য অ্যান্টিপার্টাম হেমোরেজ হতে পারে। তাহলে প্লাসেন্টা প্রিভিয়া, অ্যান্টিপার্টাম হেমোরেজ। নাম্বার 5 কি হতে পারে? ম্যাল প্রেজেন্টেশন। টুইন প্রেগন্যান্সি, এটার ম্যাল প্রেজেন্টেশন অবশ্যই হবে, বুঝতে পারো। একটা হয়তো এক পজিশনে বা এই ধরনের থাকবে। আমি পরে বলবো, পজিশনগুলো বলবো। এরকম ম্যাল প্রেজেন্টেশন হতে পারে। আরেকটা হতে পারে কি, যেহেতু দুইটা প্রেগন্যান্সি, ইউটেরাস তো একটা ডিজাস্টার অবস্থায় থাকে, তাই না? দুইটা প্রেগন্যান্সি বাচ্চা বহন করতে যেয়ে তখন দেখা যায় কি একটা আর্লি লেবারের সম্ভাবনা হয়ে যায়, হ্যাঁ, প্রিটার্ম লেবার হয়। তাহলে ডিউরিং অ্যান্টিনাটাল পিরিয়ডে কি কি হলো, যে আর্লি সিমটম যেগুলো মর্নিং সিকনেস, এগুলো এক্সাজারেটেড হবে। মায়ের সিভিয়ার অ্যানিমিয়া হতে পারে, সিভিয়ার না মানে অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে, প্রি এক্লামশিয়া হতে পারে, তার অ্যান্টিপার্টাম হেমোরেজ হতে পারে, প্লাসেন্টা প্রিভিয়া হতে পারে, ম্যাল প্রেজেন্টেশন হতে পারে, তারপরে তার প্রিটার্ম লেবার হতে পারে। 80% কেসেসে 80% কেসেসে প্রিটার্ম লেবার হবে, মনে রেখো। এই গেল। তারপরে আসো তোমার আরো আরো কিছু নিয়ে আসতে পারে, বলতে পারে যে ইডিমা অফ দ্য লেগ, আমার পা খুব ফুলে গেছে। যেহেতু এদের প্রি এক্লামশিয়া হয়, ইডিমা হয়ে যায় পায়েটা, দেখতে বা পায়ে ইডিমা আছে, হ্যাঁ, ভেরিকোজ ভেইন হয়ে নিয়ে আসে অনেকে। দুই পা একদম নীল নীল হয়ে যায় ভেরিকোজ ভেইন দিয়ে, হ্যাঁ। তো এগুলো হচ্ছে ডিউরিং প্রেগন্যান্সিতে একটা টুইন প্রেগন্যান্সির কমপ্লিকেশন। সবাই ফলো করছো? জি ম্যাম। আচ্ছা, ম্যাম একজন মনে হয় ওয়েটিং এ আছে। ও আমি নিয়ে নিচ্ছি, সরি সরি, নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ওয়েটিং একজন না 5, সরি, নিয়ে নিলাম। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তারপরে আমাদের তাহলে প্রেগন্যান্ট পিরিয়ডে এই সব কমপ্লিকেশন আমরা সুন্দর করে বুঝে বুঝে বললাম। তারপরে আমাদের হতে পারে কি, যখন ডেলিভারি হবে, তাই না? ডেলিভারি সেটা সিজারই হোক আর নর্মালি হোক, সেটা পরে আসছি আমরা, কোনটায় সিজার করব কোনটায় ডেলিভারি করব। টুইন প্রেগন্যান্সি ধরো ডেলিভারি একটা পিরিয়ড, মানে ইন্ট্রাপার্টাম পিরিয়ডে কি কি হতে পারে তখন? ইন্ট্রাপার্টাম পিরিয়ডে যেহেতু টুইন মানে ভিতরে বাল্ক অফ ফিটাস বেশি, তখন কি হবে? আর্লি রাপচার মেমব্রেন হয়ে যেতে পারে। আর্লি রাপচার মেমব্রেন হলে নাম্বার 2 কি হবে? কর্ড প্রোলাপস হয়ে যাবে, কর্ড প্রোলাপস হবে। তারপরে কি হতে পারে? ইন্ট্রাপার্টাম হেমোরেজ। একটা বেবি হয়ে গেল, তারপরে দেখা গেল ইন্ট্রাপার্টাম হেমোরেজ শুরু হয়ে গেছে, হ্যাঁ। আর যেহেতু এদের এক বেবি ডেলিভারি না হলেও ইন্ট্রাপার্টাম হতে পারে, কেননা প্লাসেন্টা লো থাকে, দেখা গেল যে লেবারে যে ইন্ট্রাপার্টাম হেমোরেজ শুরু হলো। ইনক্রিজ অপারেটিভ ইন্টারফারেন্স, কেননা পজিশন ভালো না থাকলে, ম্যাল প্রেজেন্টেশন থাকলে তো সিজার তো লাগবেই। সুতরাং একটা ইনক্রিজ অপারেটিভ ইন্টারফারেন্স এদের হতে পারে। এদের পোস্টপার্টাম হেমোরেজ হবে, হ্যাঁ, পোস্টপার্টাম হেমোরেজ হতে পারে। তাহলে এগুলো হচ্ছে তোমার ডিউরিং প্রেগন্যান্সির সময়, লেবারের সময় ঝামেলা হলো। আর্লি রাপচার মেমব্রেন, কর্ড প্রোলাপস, তারপরে ইন্টারপার্টাম হেমোরেজ, ইনক্রিজ অপারেটিভ ইন্টারফারেন্স, তারপরে পোস্টপার্টাম হেমোরেজ, এগুলো হচ্ছে। পোস্টপার্টামটা পরের দিকে ফেলো। তারপরে আসো পিউরপেরিয়াম। পিউরপেরিয়ামে কি হবে? এখানে যেহেতু দুটো প্লাসেন্টা ছিল, সারফেস এরিয়াটা বিগার থাকে, রিট্রাক্ট করতে সময় লাগে, তখন আমাদের কি হয়? পোস্টপার্টাম হেমোরেজ হওয়া খুবই স্বাভাবিক। পোস্টপার্টাম হেমোরেজ হতে পারে। তারপরে চান্স অফ ইনফেকশন থাকে, ইনফেকশন হলে একটা সাব ইনভলিউশন হয়। তোমাদের এগুলো কিন্তু মুখস্থ করে ফেলার কথা, বুঝছো? আচ্ছা, সি ওয়েটিং রুমটা দেখে নেই, ওয়েটিং 1 নিয়ে নেই। আচ্ছা, তারপরে তোমার তাহলে কমপ্লিকেশন পড়লাম আমরা, হ্যাঁ, টুইন প্রেগন্যান্সির কমপ্লিকেশন পড়লাম। এখন আসি আমরা ডায়াগনোসিস, হ্যাঁ। হাউ ইউ উইল ডায়াগনোস এ কেস অফ টুইন প্রেগন্যান্সি? তুমি কিভাবে ডায়াগনোসিস করলে যে এটা টুইন প্রেগন্যান্সি, তাই না? অবশ্যই আমরা আল্ট্রাসোনোগ্রাম করে শিওর করব, কিন্তু আমরা তার আগে তো কিছু আমরা দেখে একটা আইডিয়া করতে পারবো, তাই না? সেটা আমাদেরকে জানতে হবে, লেখাপড়া শিখতে হবে, যে কিভাবে হচ্ছে টুইন প্রেগন্যান্সি দেখতে আমরা পারবো। তো ধরো কি হবে, একটা হিস্ট্রি নিতে পারো, তার এই মায়ের এজ কত, তাই না? 35 বা তার বেশি কিনা, তার কত নম্বর বাচ্চা, না, তাই না? হিস্ট্রি নিতে হয় যে কোনো কিছুতে ডায়াগনোসিস করতে গেলে। আমি তোমাদেরকে শিখিয়েছি, জানি না অন্যরা কিভাবে বলে, আমি কিন্তু শিখিয়েছি তোমাদেরকে। ডায়াগনোসিস মানেই হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, তিনটা মিলে তুমি একটা মাথায় ডায়াগনোসিস খাড়া করবে যে আমার এই ডায়াগনোসিস এইটা। তাহলে তুমি একটা হিস্ট্রি নিবা যে মা আপনার বয়স কত, তারপরে তার প্যারিটি কত, গ্র্যাভিডার তার নাম্বার অফ কনসেপশনটা কত, সে কোনো ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ খেয়েছে কিনা। অনেক সময় হতে পারে ইনফার্টিলিটি পিরিয়ডে, হ্যাঁ, ইনফার্টিলিটি অনেকেরই দেখবা যে ট্রিটমেন্ট করতে করতে টুইন প্রেগন্যান্সি হয়ে গেছে, তো সেটা একটা হিস্ট্রি নিবা। ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা,
যে আপনার মায়ের সাইডে কি কারো কোনো টুইন প্রেগন্যান্সির হিস্ট্রি আছে কিনা, এরকম একটা হিস্ট্রি নিলাম। তারপর তুমি এক্সামিনেশন করবা। এক্সামিনেশন করলে দেখবা, কি দেখবা? ওই যে ১ম এ বললাম এই পেশেন্ট গুলা একটু অ্যানিমিক থাকবে। তারপরে তার হাইপারটেনশন পেতে পারো। কেননা কি বলেছি যে এদের প্রি এক্লাম্পসিয়া হয়। সেজন্য তোমার মাথায় থাকতে হবে যে প্রেশার কেমন আছে, হাইপারটেনশন আছে কিনা এটা দেখতে হবে। তারপরে তোমার হচ্ছে পেতে পারো। তারপরে তোমার যখন এক্সামিনেশনে গেলা, লোকাল মেইনলি এক্সামিনেশনে, তখন দেখলা হচ্ছে ফান্ডাল হাইটটা তোমার করেসপন্ডিং করছে না জেস্টেশনাল পিরিয়ডের সাথে। ওই হচ্ছে বলছে ৬ মাস, তুমি হয়তো দেখছো ৭ মাসের সমান। তাই না? হয়তো বলছে যে ৮ মাস, তুমি দেখতেছো টার্ম প্রেগন্যান্সি হয়ে গেছে। হাইটটা এরকম করেসপন্ড করবে না, তাই না? তারপরে তোমার গার্থ অফ দ্য অ্যাবডোমেন যখন তুমি ফিতা দিয়ে মাপবা, তখনও দেখবা যে এরকম হয়তো বেশি হচ্ছে। নরমাল সিঙ্গেল টোন প্রেগন্যান্সিতে যা হবে তার চেয়ে এখানে বেশি হবে, বেশি পাবা। তখন তোমার মাথায় ডাউট হবে যে কি রে, এরকম বেশি বেশি লাগছে কেন? তারপরে বাল্ক অফ দ্য ফিটাস তোমার কাছে বেশি মনে হবে। যখন তুমি হ্যাবিচুয়েটেড হয়ে যাবা, ভালো গাইনোকোলজিস্ট হয়ে যাবা, তখন অবশ্যই, এখন বুঝবা না। পেটে হাত দিলে মনে হবে যে অনেকগুলা বিড়বিড় করতেছে, হ্যাঁ, আঙ্গুল মতো এরকম হাতের মধ্যে পালপেশ, এখানে নড়ছে ওখানে নড়ছে, মানে ২টা ফিটাস নড়াচড়া করে, তো তখন বাল্ক অফ দ্য ফিটাসটা বোঝা যায় যে বেশি, একটা ফিটাস মনে হয় না। তারপরে তোমার ইউটেরাসের সাইজটা নরমাল প্রেগন্যান্সিতে কি হয়? কি হয় কেউ বলতে পারো? পাইরিফর্ম শেপের থাকে কিন্তু, তাই না? না, পাইরিফর্ম না, ওটাকে কি শেপ বলে? কি একটা ইলিপ্টিক্যাল কি শেপটা বলে? তোমাদের কারো মনে আছে নাকি? আমার তো মনে নাই এটা কথাটা। সিঙ্গেল টোন প্রেগন্যান্সিতে ইউটেরাসে একটা শেপ, ওটা হচ্ছে কি শেপ থাকে? এখানে ব্যারেল শেপেড হয়ে যাবে অ্যাবডোমেনটা, হ্যাঁ? অ্যাবডোমেনটা ব্যারেল শেপেড হয়ে যাবে। দেখবা বড় সড়ো একটা অ্যাবডোমেন এরকম। তারপরে তুমি যখন অস্কালটেট করবা, তখন দেখবা 2 fetal heart sound located at a gap, মানে গ্যাপ, there is a place of gap in between 2 fetal heart sound, 2টা হার্ট সাউন্ড পাওয়া যাবে। একটা এরিয়ার গ্যাপে 2টা হার্ট সাউন্ড পাওয়া যাবে। তারপরে তো তুমি পাঠাবাই যে মা একটা আল্ট্রাসোনোগ্রাম করেন, তখন আল্ট্রাসোনোগ্রাম করে বলবে যে টুইন প্রেগন্যান্সি, তাই না? শিওর হলা যে ডায়াগনোসিস কনফার্ম করলা বাই আল্ট্রাসোনোগ্রাফি ইনভেস্টিগেশন করে। তাহলে তুমি কিভাবে ডায়াগনোসিস করলে? আমরা এটা পড়লাম যে টুইন প্রেগন্যান্সি কিভাবে ডায়াগনোসিস হলো, হ্যাঁ? এখন আসো আমরা এটার একটা কি করব, এখন ম্যানেজমেন্ট করব। ম্যানেজমেন্ট পড়তে হবে না টুইন প্রেগন্যান্সির? খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আরেকটা ম্যানেজমেন্টটা হচ্ছে, প্রথমে অ্যান্টিনাটাল একটা চেকআপ থাকবে, আর তারপরে তার ডেলিভারি চেকআপটা থাকবে, হ্যাঁ? অ্যান্টিনাটাল পিরিয়ডে তুমি কি বলবা? অ্যান্টিনাটাল পিরিয়ডে একটা টুইন মাকে অবশ্যই বেশি বেশি খেতে হবে। একটা বাচ্চা থাকলে যা খেতে হবে তার দ্বিগুণ খেতে হবে তাকে। ৩০০ ক্যালোরি বেশি খেতে হবে এই মাটাকে, হ্যাঁ? টোটাল ক্যালোরি ৩০০ ক্যালোরি বেশি খাবে। আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম এগুলো তো খাবেই, কিন্তু ৩০০ ক্যালোরি খাবার কিন্তু তাকে বেশি খেতে হবে। তারপরে তাকে কি বলতে হবে? তুমি কি অ্যাডভাইস দিবা? রেস্টে থাকবে। রেস্টে থাকলে কি হবে? রেস্টে থাকলে কি হবে রে? কাকন আছে নাকি আমার সাথে? কে আছে? রেস্টে থাকলে কারা? বলো তো একজন, কি হবে রেস্টে থাকলে? কেন রেস্টে থাকতে বলবো? ম্যাম, প্লাসেন্টাল সার্কুলেশন ভালো থাকবে। থ্যাংক ইউ। প্লাসেন্টাল সার্কুলেশন ভালো হলে কি হবে? তখন ফিটাল নিউট্রিশনটা ভালো হবে। কেননা ২টা ফিটাস যেহেতু, ওরা তো একটা নিউট্রিশন ভাগ করে নিচ্ছে, তো প্লাসেন্টাটা ভালো পারফিউশন হলে পরে ওরা দুজনই ভালো মতো নিউট্রিশনটা পাবে। সেজন্য আমরা রেস্টে থাকতে বলবো, তাই না? এটা একটা কথা। আর একটা হচ্ছে যে তোমার রেগুলার অ্যান্টিনাটাল চেকআপে আসতে বলবা। সেটা হচ্ছে একটু বেশি বেশি আসতে হবে অন্য প্রেগন্যান্সির তুলনায়। কেননা তোমার এদের কি চান্স আছে? হাইপারটেনশন ডেভেলপ করার চান্স আছে, এনিমিয়া ডেভেলপ করার চান্স আছে। সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এটা মাল্টিপল প্রেগন্যান্সি। আমার মাথায় রাখতে হবে যে কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করছে কিনা, এবং আল্ট্রাসোনোগ্রাফি করে মাঝে মাঝে দেখতে হবে প্লাসেন্টা কি অবস্থায় আছে, তাই না? প্লাসেন্টা কি বেশি নিচে চলে গেল কিনা, অসের উপর উঠে গেল কিনা, হ্যাঁ? প্লাসেন্টার জন্য প্রিভিয়া হচ্ছে কিনা। প্লাসেন্টা প্রিভিয়ার জন্যই তো অ্যান্টিপার্টাম হেমোরেজ হয়। টুইন প্রেগন্যান্সি মাঝে মাঝেই দেখবা প্লাসেন্টা প্রিভিয়া নিয়ে আসছে। ওয়ার্ডে যখন ডিউটি করবা তখন দেখবা। তো তাহলে এগুলো তোমার অ্যান্টিনাটাল চেকআপে এগুলো বলবা। তারপরে তোমার ওয়েটিং রুম দেখে নেই একটু। একজন ওয়েট করছে, নিয়ে নেই। আচ্ছা, তা আমার খালি মনে হচ্ছে কি, জানো কে আসো, কাকন আসো, আমার খালি মনে হচ্ছে কি আমি বোধহয় ক্লাসে বসে আছি, তোমরা ঢুকছো, তোমাদেরকে দেখছি, বুঝছো? আমি বলছি কি আসো, ভেতরে আসো, এরকম একটা ফিলিংস, বুঝছো? এটা হচ্ছে কি মানে আত্মা থেকে তোমাদেরকে ভালোবাসি, তো সেটার একটা ফিলিংস। কথা বুঝতে পারছো? মানে বিশ্বাস করো, মনে হচ্ছে যে ও একজন ওয়েটিং, তো পড়ছি আমি ওয়েটিং, কিন্তু আমি চোখে দেখছি কি দরজায় দাঁড়িয়ে আছে, যে ভেতরে আসো, বুঝছো? জি ম্যাম। আচ্ছা, পড়াশোনার মধ্যে অন্য কথা বলে ফেললাম। আচ্ছা, আমরা তাহলে কি বলবো এখন? জানো কি পড়ছিলাম?
অ্যান্টিনেটাল আমরা চেক আপ করলাম, চেপের কথা বললাম, তারপরে অ্যাডভাইসের কথা বললাম, খেতে বললাম বেশি বেশি, এগুলো আছে। তারপরে তখন ভর্তি হবে কখন, তাই না? কতদিন থাকবে? তো এখন যদি তোমার আদারওয়াইজ কোনো কমপ্লিকেশন না থাকে, যে হাইপারটেনশন ডেভেলপ করে নাই বা প্রিভিয়াস সিজার না, হ্যাঁ, বা তার কোনো প্রথম প্রেগন্যান্সি, মানে ফার্স্ট গ্রাভিড, প্রাইমারি গ্রাভিড আসে, টুইন প্রেগন্যান্সি, তখন কিন্তু আমরা মোটামুটি 38-9 পর্যন্ত যাই, 37-8 পর্যন্ত যাই কিন্তু, হ্যাঁ, ম্যাচুরিটির দিকে যাইতে থাকি। টুইন প্রেগন্যান্সিতে বললাম না 80% কেসেসে প্রিম্যাচুর লেবার হয়ে যায়, দেখবা পানি ভেঙে চলে আসছে, অত দূর পর্যন্ত যায় না। 8, 9, 38, 39, 40 ওগুলো হয় না, আগেই কোনো একটা কমপ্লিকেশন নিয়ে চলে আসে। আচ্ছা, এখন মনে করো যে লেবারে চলে আসলো একটা টুইন প্রেগন্যান্সি, তখন তুমি কি করবা? লেবারে আসলে লেবারের ম্যানেজমেন্টটা একটা আছে, আলাদা ম্যানেজমেন্ট। তখন আমরা ডিউরিং লেবার কি ম্যানেজমেন্ট হবে? পেশেন্ট আসলে, পেশেন্ট রিসিভ করলা, পেশেন্টকে কনফাইন টু বেড, তাই না? তাকে হাঁটা যাবে না, হাঁটলে কি হবে? কট প্রলাপস হবে, বলেছি আগেই, তাই না? চান্স আছে কট প্রলাপস হওয়ার। সুতরাং সে কনফাইন টু বেডে থাকবে, তার একটা আইভি চ্যানেল ওপেন করা হবে, তারপরে তার জন্য একটা ব্লাড গ্রুপিং ডোনার করে ডোনার রেডি রাখতে হবে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, ব্লাড গ্রুপিং ডোনার রেডি রাখতে হবে। তারপরে দেখতে হবে যে তার যদি মেমব্রেন রাপচার হয় তাহলে কি অবস্থা, বা আল্ট্রাসোনোগ্রামে কি ছিল। এখন একটু ফাঁকে বলে নেই যে টুইনের প্রেজেন্টেশন গুলা, এগুলো ম্যানেজমেন্টের জন্য দরকার। প্রেজেন্টেশন গুলা কি কি হতে পারে? বোথ ভার্টেক্স, 50% কেসেসে কিন্তু বোথ ভার্টেক্স হয়, বুঝতে পেরেছো? এবং সাধারণত দেখা যায় ডেলিভারি অনেকে বাসায় বলে যে হয়ে গেছে, তুই জমজ বাচ্চা হয়েছে, বাসায় ডেলিভারি হয়েছে। তো দুটা ভার্টেক্স প্রেজেন্টেশন, দুটা মাথা যদি ভালো নিচের দিকে থাকে, পজিশন ভালো থাকারই কথা, সেক্ষেত্রে তাহলে বোথ ভার্টেক্স 50%। তারপরে হচ্ছে তোমার ফার্স্ট ভার্টেক্স, সেকেন্ড ব্রিজ, এটা হচ্ছে সেকেন্ড পজিশন। ফার্স্ট ভার্টেক্স, সেকেন্ডটা ব্রিজ থাকবে, এটা হচ্ছে দ্বিতীয় পজিশন। এটা 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 একটা হতে পারে 30% কেসে হয় এটা, 50%, 30%, 80 হলো। আর 10% কেসেসে দেখা যায় যে ফার্স্ট ব্রিজ, সেকেন্ড ভার্টেক্স, 10% কেসেসে ফার্স্ট ব্রিজ আর সেকেন্ডটা ভার্টেক্স। আর একটা হচ্ছে ফোর্থ পজিশন, যেটা সেটা হলো তোমার বোথ ব্রিজ, এ 10% কেসেসে। এগুলো কিন্তু তোমার আল্ট্রাসোনোগ্রামে বলে দেয়, এবং তোমার ম্যানেজমেন্টের সময় কিন্তু এগুলো দরকার, মাথায় রাখতে হবে। তো ঠিক আছে, আমরা ধরে নিলাম যে বোধ ভার্টেক্সে আসছে একটা বাচ্চা, টুইন বাচ্চা এরকম। তো আমরা তাকে কনফাইন টু বেড করলাম, তারপরে আইভি চ্যানেল ওপেন করলাম, ব্লাড গ্রুপিং ক্রস ম্যাচিং করে রেডি করে রাখতে বললাম, এবং তাকে ফিটাল মনিটরিং করলাম, ফিটাল হার্ট সাউন্ড ঠিক মতো দেখছো, প্রোগ্রেস অফ লেবার দেখছো, পিভি করছো, হ্যাঁ, যে কি মেমব্রেন রাপচার হলো কিনা, মেমব্রেন রাপচার হলে পরে সার্ভিস কিরকম ডাইলেট হলো, সেই বুঝে দেখতে হবে। এবং ফার্স্ট বাচ্চা ডেলিভারি হওয়ার পরে কিন্তু ঠিক মতো ক্লাম করতে হলো, করার পরে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, কিছু কিছু ক্ষেত্রে ইম্পর্টেন্ট আসে, মাঝে মাঝে খেয়াল করবা, কিন্তু খেয়াল করো, এখানে কিন্তু তোমার সেই 10 ইউনিট সিন্টোসিনন আইএম বাটকে দিয়ে দেওয়া যাবে না, কিন্তু এখানে সেকেন্ড বেবি আছে, তাই না? এটা মাথায় রাখতে হবে। এবং আর্গোমেট্রিন দেওয়া যাবে না। তারপরে সেকেন্ড বেবির জন্য আমাকে ওয়েট করতে হবে, সেটার আবার পজিশন দেখতে হবে, সেটা ভার্টে, মানে সেটা কি লঙ্গিটিউডিনাল আছে না ট্রান্সভার্স আছে। যদি ভার্টেক্স থাকে ভালো, তাহলে তোমার একটু যদি ড্রিপ লাগে, ড্রিপ লাগাই দিলা, সেকেন্ড বেবি ডেলিভারি হয়ে গেল। ভার্টেক্সে কোনো সমস্যা হয় না সাধারণত, বুঝতে পারছো? এই গেল হচ্ছে তোমার এরকম। আর যদি তুমি দেখো যে তোমার না, আল্ট্রাসোনোগ্রামই বলে দিছে যে ফার্স্ট ভার্টেক্স, সেকেন্ড হচ্ছে ব্রিজ, সেক্ষেত্রে কিন্তু হয় কি জানো, ফার্স্ট ভার্টেক্স হলে পরে ফার্স্টটা ডেলিভারি হয়ে যায়, বাড়ি থেকে আসে অনেক সময়, যে চলে আসে যে আমার দ্বিতীয় বাচ্চা হচ্ছে না, ওটার ব্রিজ যেহেতু ওটা আর হচ্ছে না, হয়তো আটকায় গেছে বা ভালো মন্দ এরকম। তো ওইটাকে কিন্তু তখন একটা ব্রিজ এক্সট্রাকশন করে ডেলিভারি করতে হয়। ব্রিজ এক্সট্রাকশন নাম পড়েছে না ব্রিজ প্রেজেন্টেশন পড়ানোর সময়? তো তখন ব্রিজ এক্সট্রাকশন করতে হয়। আর যদি দেখা যায় যে আরেকটা ডিফিকাল্টিজ হয় অনেক সময়, সাধারণত যে তোমার যেটা 10% কেসেসে বললাম না, যে ফার্স্ট হচ্ছে তোমার লক টুইন কখন হবে বলো? আমাকে একজন বলো, এতক্ষণ ধরে পড়াচ্ছি, একজন বলো লক টুইন হওয়ার সম্ভাবনা কখন হবে? হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? হ্যালো, জি ম্যাম, শোনা শুনতে যায়। পাচ্ছি। আমাকে একজন বলো যে লক টুইন কখন হতে পারে, কার মাথায় আসছে বলো, কাকনি বলো। তো আমি তো এতক্ষণ পড়াচ্ছি, বুঝতে পারছো না? আমি একটা পজিশনের কথা বললাম না, যে ফার্স্ট যদি না, মনোজাইগোটিক টুইনের মধ্যে ম্যাম, দিব না এখন ফার্স্ট ওটা। ব্রিজ, সেকেন্ড ভার্টেক্স এর ক্ষেত্রে
হ্যাঁ, সেকেন্ড বেবি যদি ভার্টেক্স প্রেজেন্টেশন হয় আর ফার্স্ট বেবি যদি ব্রিচ হয়, ওই যে 10% বললাম না যে ফার্স্ট বেবি ব্রিচ আর সেকেন্ড বেবি হচ্ছে ভার্টেক্স প্রেজেন্টেশন, সেকেন্ড বেবি, তাহলে এটার আফটার কামিং হেড আর ওটার ফোর কামিং হেড দুটা মিলে লক হয়ে যাবে। তখন লক হয়ে মানে একটা ডিফিকাল্টিস হয়ে যায়। তখন এইসব কেসগুলোতে ইউজুয়ালি আজকালকার দিনে আর সিজার করে ফেলা হয়। আগের দিনে ডিক্যাপিটেশন করা হতো, বুঝছো, যে একটা ডিক্যাপিটেশন করে বের করে দিয়ে একটা বেবি ডেলিভারি করা হতো। হ্যাঁ, কিন্তু এখনকার দিনে না ওগুলো ডিক্যাপিটেশন ডিস্ট্রাকটিভ অপারেশন করা হয় না। তোমার সাধারণত টুইন প্রেগনেন্সিতে একেবারে সিজারই করে ফেলা হয়, দুটো ভার্টেক্স থাকলেও সিজার করে ফেলে, কেউ রিস্ক নেয় না। কিন্তু খেয়াল করে দেখবা, ওয়ার্ডে ঘোরো না, ওয়ার্ডে দেখছো তো একদম অনেক ফার্স্ট সময় বেবি প্রিম্যাচ আর সেকেন্ড বেবি কিভাবে হচ্ছে ম্যাম চিহ্নিত করা হয়, আইডেন্টিফাই করা হয়? ব্রিজই তো বলে দিবে, আল্ট্রাসোনোগ্রামে তো বলে দিবে, তুমি তো আল্ট্রাসোনোগ্রাম করে ডায়াগনোসিস করে নিচ্ছ, ম্যাম বুঝতে কোনটা পারছো? ফার্স্ট বেবি, যে ফার্স্ট ভার্টেক্স সেকেন্ড ব্রিজের ক্ষেত্রে ম্যাম কি করে বুঝবো যে কোনটা ফার্স্ট আর কোনটা পিভি সেকেন্ড? পিভি না, ফার্স্ট ভার্টেক্স আর সেকেন্ড ব্রিজ তুমি কেমন করে বুঝবা? তুমি ভার্টেক্স হলে পরে তো পিভি করে মাথায় পাবা, তুমি তো পোলেই পাবা, লোয়ার লোয়ার পোল অফ দ্য ইউটেরাসে হেড পাবা, তারপরে পিভি যখন মেমব্রেন রাপচার হয়ে যাবে পিভি করবা, তুমি তো মাথায় পাবা, হাতে পাবা না। তখন তো তুমি বুঝতেই পারবা যে আর একটা তোমার যখন হচ্ছে না, ওটা যখন ডেলিভারি হয়ে গেল, তখন তো তুমি পরে যখন ব্রিজ বের হয়ে আসে তো পা লেগ প্রোলাপস হয়ে যায়, পা বের হয়ে আসে, তখন বোঝা যায় যে এটা মানে যেটার হচ্ছে ম্যাম পার্টটা বেশি মানে ম্যাম বেশি নিচে থাকবে সেটা হচ্ছে ম্যাম ফার্স্ট বেবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। তোমার হাতের মানে তোমার গ্রিপে তোমার ইয়েতে মানে টাচে পিভি করার সময় যেটা তুমি প্রথম বুঝতে পারতেছো সেটাই ফার্স্ট বেবি, অবশ্যই সেটা ফার্স্ট বেবি। দুইটা শুনো, একসাথে তো মাথা আর একটা ব্রিজ একসাথে তো ঢুকবে না ভেতরে, ব্রিজের তো মাথা হয়েছে উপরে, আর একটা ব্রিজ আর হেড একসঙ্গে ঢুকবে না। তো যদি ব্রিজটা প্রথমের দিকে আসে হতে পারে, তাহলে তুমি বুঝবা যে এটা ফার্স্ট বেবি ব্রিজ, তাহলে এটা ফার্স্ট বেবি ব্রিজ, এটার পরেরটা অবশ্যই তোমার ইয়ে আছে, দুটা ব্রিজ একসঙ্গে এঙ্গেজ হবে না, বুঝতে পারছো? একটা অবশ্যই পরে থাকবে। প্রথমে যেটা তুমি প্রথম পিভিতে তুমি যা পাবে সেটাই তোমার ফার্স্ট বেবি সেক্স হবে, সেটা মানে পজিশন হবে, সেইটা ফার্স্ট বেবি, সেইটাই, বুঝতে পারছো? জি ম্যাম। ব্রিজ সুন্দর বোঝা যায় একদম, তুমি স্যাকরাম ট্যাকরাম পাবা, অ্যানাস পাওয়া যায়, অনেক সময় লেগ বের হয়ে আসে, বেশিরভাগ ক্ষেত্রেই লেগ বের হয়ে আসে, আর বেশিরভাগ ক্ষেত্রেই এরা প্রিম্যাচুর ডেলিভারি হয়, ওই দেখে দেখা যায় লেগ বের হয়ে আসছে, অথবা ফার্স্টটা হয়ে গেছে বাসায় ন্যাকড়ায় করে পেঁচায় আনছে আর সেকেন্ডটার পা বের হয়ে আসে, হ্যাঁ, হাত দিলি বুঝবা, এই ধরনের আর কি। আর দুইটাই যখন ব্রিজ প্রেজেন্টেশন আল্ট্রাসোনোগ্রাম দেখবা, এটা তো তোমার আল্ট্রাসোনোগ্রাম দেখে সিজারি করে ফেলবা, এটা তো রেখে দেওয়া যাবে না। আবার অনেক সময় দেখা যায় কি ওরকম 7 মাস 8 মাসের সময় হলে দুইটা ব্রিজ বাসায় ডেলিভারি হয়েছে, মানে অফসের কোনো মা বাবা নাই আসলে, বুঝছো? অফসের কোনো মা বাবা নাই, তবে লেখাপড়া মিস করার জন্য ওয়েটিং রুমে দুইজন আছে। আছে, হ্যাঁ 3 জন আছে, নিয়ে নিলাম। আচ্ছা, তাহলে আমরা লেবারের সময় পড়তেছি কিন্তু যে কিভাবে ম্যানেজমেন্ট হচ্ছে, যে বিভিন্ন পজিশনের গুলা বা এভাবে কিভাবে কি হচ্ছে। লেবারের পরে কি আসতেছে, শুনতে পাচ্ছ? হ্যালো, জি ম্যাম, শুনতে শুনতে পাচ্ছ? পাচ্ছি। আচ্ছা ঠিক, আমার মাঝে মাঝে মনে হয় যে কেউ কথা বলতেছে না, তো আমি সবাই ঘুমায় গেছে ওদের অন করে দিয়ে। তারপরে তোমার ডেলিভারি হলো, ডেলিভারি হওয়ার পরে কিন্তু পোস্টপার্টাম পিরিয়ডটা খুবই ইম্পর্টেন্ট, তাই না? পোস্টপার্টাম পিরিয়ড, সিজারের সময় কিন্তু ব্লাড তো লাগবেই, আর এক্সপার্ট অবস্টেট্রিশিয়ান হতে হবে, তোমার নিওনাটোলজিস্ট থাকতে হবে, তোমার টুইন প্রেগন্যান্সির সময় অবশ্যই নিওনাটোলজিস্ট থাকতে হয়, হ্যাঁ, প্রিম্যাচুর ডেলিভারি হয় তো নিওনাটোলজিস্ট থাকতে, ওটা একটা ক্রাইটেরিয়া, যে আমি এখানে বললাম কিনা। তোমাদের ইয়ে থাকে অনেক সময় অস্পিতে থাকে যে এরকম কোশ্চেন কিছু দিয়ে দেখা যায় এখানে একটা নিওনাটোলজিস্টের কথা থাকে, এটা মাথায় রাখো। এটা তাহলে তোমার এবং পোস্টপার্টাম পিরিয়ডটা কিন্তু আমাকে খুব লক্ষ্য রাখতে হবে, কেননা চান্স অফ পিপিএইচ, তাই না? চান্স অফ ওয়েটিং 1 নিয়ে নেই। আচ্ছা, চান্স অফ পিপিএইচ, সুতরাং আমাকে সিন্টোসিনন পিটোনেস দিতে হবে, অবশ্যই ড্রিপ চালাতে হবে, ড্রিপ কন্টিনিউ করতে হবে, তারপরে তোমার ম্যাথার্জিন আরমেট্রিন ইনজেকশন লাগলে দিতে হতে পারে, সাইটোমিক্স ব্যবহার করতে হবে, হ্যাঁ, খুব ক্রুশিয়ালি পোস্টপার্টাম পিরিয়ডটা কেয়ারফুল থাকতে হবে যে ব্লিডিং হচ্ছে কিনা। এই মোটামুটি এই হচ্ছে তোমার ডেলিভারি ম্যানেজমেন্ট গেল। তারপরে তোমার কমপ্লিকেশন পড়লাম, তারপরে টাইপ করলাম, তারপরে আর কি আছে এখন বাকি থাকলো কি, একটা টুইন প্রেগন্যান্সির
মরবিডিটি মর্টালিটি ম্যাটারনাল মর্টালিটি কিন্তু খুব বেশি। কি কি কারণে? একটা অ্যানিমিয়া, একটা প্রিএক্লাম্পসিয়া, একটা ব্লিডিং, সেটা ব্লিডিং অ্যান্টিপার্টাম, ইন্ট্রাপার্টাম, পোস্টপার্টাম। এই কয়েকটা কথা মনে রাখবা। মাল্টিপল প্রেগন্যান্সিতে ম্যাটারনাল মর্টালিটির কারণ কজ এই 4-5টা। একটা সিভিয়ার এনিমিয়া, একটা হচ্ছে প্রিএক্লাম্পসিয়া, একটা হচ্ছে ইন্ট্রাপার্টাম, অ্যান্টিপার্টাম, ইন্ট্রাপার্টাম এবং পোস্টপার্টাম হেমোরেজ। বুঝছো? এগুলো কিন্তু টুইন প্রেগন্যান্সিতে ম্যাটারনাল মর্টালিটির কারণ। আর বেবিটার খুব ক্রুশিয়াল একটা কারণ প্রিম্যাচুরিটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে প্রিম্যাচুর বেবি ডেলিভারি হয়, এদের সার্ভাইভাল, এদের ম্যানেজমেন্ট, এদের খুব ডিফিকাল্টিস হয়ে যায়। এই গেল। আচ্ছা, আর একটা জিনিস কিছু বাদ গেল নাকি? কনজয়েন্ট টুইন সম্বন্ধে একটু বলি, তাই না? কনজয়েন্ট টুইন না, তোমার এটা হচ্ছে বলি যে টুইনের কমপ্লিকেশন তো আমরা বললাম না, যে মায়ের ডিউরিং প্রেগন্যান্সি, ডিউরিং লেবার, এগুলো বললাম না, কিন্তু টুইন ইটসেলফ এর জন্য মানে ফিটাল কমপ্লিকেশনটা কিন্তু আমি বলি নাই, তোমাদের মনে খেয়াল আছে কিনা? ফিটাল কমপ্লিকেশন বলি নাই। ফিটাল কমপ্লিকেশনে প্রিম্যাচুরিটি হতে পারে 80% কেসেসে। আর একটা হচ্ছে কি হতে পারে, ফিটাল কতগুলা স্পেশাল কমপ্লিকেশন হয়, বুঝছো? যেখানে তোমার হচ্ছে এগুলা মানে কেমন একটু অ্যাটিপিক্যাল টাইপের, মনে রাখতেও কঠিন হয় এগুলা। একটা হয় কি তোমার টুইন ট্রান্সফিউশন সিনড্রোম, এটা একটা এন্টিটি, নাম মনে আছে বোধহয় না? টুইন ট্রান্সফিউশন সিনড্রোম। এখানে হয় ওই যে প্লাসেন্টাতে ব্লাড ভেসেলের অ্যানাস্টমোসিস, অ্যাবনর্মাল অ্যানাস্টমোসিস থাকে। কোরিওনিক প্লেটে প্লাসেন্টায় অ্যাবনর্মাল অ্যানাস্টমোসিস থাকে, যার জন্য তোমার এখানে ইয়ে হয়, যার জন্য তোমাদের এখানে ওই সার্কুলেশনে অ্যাবনর্মালিটির জন্য একটা টুইন ট্রান্সফিউশন সিনড্রোম, মানে এক টুইন আর এক টুইনের ভেতরে ব্লিডিং হয় করে। একটা টুইন থেকে আরেকটা টুইনের মধ্যে, ডোনার টুইন আর রেসিপিয়েন্ট টুইন, দুইটা টুইন বলি আমরা। রেসিপিয়েন্ট টুইন যেটা, সেটা হচ্ছে বেশি ইয়ে হয়, মানে ভালনারাবল, কেননা এ হাইপারটেনসিভ হয়, হাইপার ভলিউমিক হয়ে যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে হাইপার টেনশন থাকে এদের, পলিহাইড্রামনিওজ হয়, এবং এই টুইনটা কিন্তু খারাপ, এর প্রগনোসিস খুব খারাপ রেসিপিয়েন্ট টুইনটার। ডোনার টুইনটা হয়ে যায় এনিমিক, তারপরে তোমার অলিগোহাইড্রামনিয়াস ডেভেলপ করে, দুটোই খারাপ হয়ে যায়। অলিগোহাইড্রামনিয়াস ডেভেলপ করে, হাইপোটেনসিভ হয়, হাইপোভলিউমিক হয়ে যায়, বুঝছো? এটার নাম হচ্ছে টুইন ট্রান্সফিউশন সিনড্রোম। বুঝতে পারছো কি? হ্যালো? জি ম্যাম। আচ্ছা, খালি তোমার কথাই শুনতে পারি, কেউ কোনো কথা বলে না। সবাই মনে হয় অফ করে অন করে রাখা মনে ঘুমিয়ে গেছে গা। আচ্ছা, তারপরে তোমার টুইন ট্রান্সমিশন সিনড্রোম বললাম একটা, 1 নম্বর। 2 নম্বর বলি একটা ডেথ ফিটাস সিনড্রোম। এগুলো হচ্ছে স্পেশাল কেস আর কি। হ্যাঁ, ডেথ ফিটাস সিনড্রোম, এখানে কি হয়, একটা ফিটাস ডেথ হয়ে যায়, বুঝছো? একটা ফিটাস ডেথ হয়ে গেলে পরে ওই ফিটাসটা থেকে থ্রম্বোপ্লাস্টিন রিলিজ হয়। তখন থ্রম্বোপ্লাস্টিন রিলিজ হয়ে আর একটা ফিটাসের জন্য কিন্তু সেটা খুব মানে ভিগোরাস কন্ডিশন হয়ে যায়। ওই ফিটাসটা তখন সেরিব্রাল পলসি, মাইক্রোকেফালি, রেনাল কর্টিক্যাল নেক্রোসিস, তারপরে তোমার ডিআইসি, এগুলো ডেভেলপ করে, বুঝছো? এটা হচ্ছে একটা ডেথ ফিটাস সিনড্রোম হতে পারে। আর একটা হচ্ছে টুইন রিভার্স আর্টারিয়াল পারফিউশন। এখানে হয় কি, ওই যে প্রথমের দিকে আমি কয়েকটা কথা বলি না, একটু বলে নেই যে টুইনের ক্ষেত্রে যদি আর্লি প্রেগন্যান্সিতে টুইন একটা মরে যায়, হ্যাঁ, ডেড হয়ে যায়, হয়ে গেলে এটাকে বলে ভ্যানিশিং টুইন হয়ে গেলে ওটা রিজার্পশন হয়ে যায়, একটা টুইন গ্রো করে। আর একটা হয় কি, এখান থেকে মোলার প্রেগন্যান্সি হয়, কিন্তু টুইন প্রেগন্যান্সি থেকে মোলার প্রেগন্যান্সি হয়। মোলার একটা প্রেগন্যান্সি ভালো, একটা ফিটাস ভালো, আর একটা ফিটাসের প্লাসেন্টা থেকে কিন্তু মোলার টিস্যু তৈরি হয়ে মোলার প্রেগন্যান্সি তৈরি হয়ে যায়। তারপরে একটা কি হয়, আর একটা হচ্ছে যদি মিড প্রেগন্যান্সিতে হয়, একটা ফিটাস ডেড হয়ে যায়, তখন এটা ফিটাস প্যাপেরেসিয়াস বলে অথবা কম্প্রেসাস বলে, যে আর একটা ফিটাস, ভালো ফিটাসটা এবং মেমব্রেনের মাঝখানে এটা চ্যাপটা মানে প্রেসড হয়ে থাকে, কম্প্রেসড হয়ে থাকে, বুঝতে পারছো? এটা ফিটাস কম্প্রেসাস অথবা ফিটাস প্যাপেরেসিয়াস বলে। এগুলো কিন্তু টুইনের হয়। আর একটা হচ্ছে যে ফিটাস অ্যাকার্ডিয়াকাস, যে তার কোনো হার্ট থাকবে না। এই ফিটাসটার কোনো উইদাউট হার্ট, বাট এটাতে কিছু সার্কুলেশন থাকে কিন্তু হার্ট থাকে না, অ্যামোরপাস ফিটাস। হ্যাঁ, ফিটাস অ্যাকার্ডিয়াকাস। তো এখানে এই যে যেটা বলতেছিলাম টুইন রিভার্স আর্টারিয়াল পারফিউশন সিনড্রোম, এখানে কি হয়, অ্যাকার্ডিয়াস ফিটাস যেটা আর ভালো ফিটাস যেটা, ভালো ফিটাস থেকে
থেকে অ্যাকার্ডিয়াস ফিটাসে সার্কুলেশন যেতে থাকে, যাতে যেতে তোমার মানে ওখানে ও কিন্তু ভালো থাকে না, ওর কিন্তু হার্টই নাই অ্যাকার্ডিয়াস ফিটাস, বাট ও কিন্তু সাপ্লাই পাচ্ছে, মানে ওই যে পরজীবী বলে না, ছোটকালে পড়ছো না যে সায়েন্সে পরজীবী, মানে আমার ইংলিশে মনে নাই জিনিসটা, কি যেন বলে যে আরেকজনের উপর নির্ভরশীল, সেখান থেকে পুষ্টি নিয়ে সে বাঁচে, সে পরজীবী টাইপের কাজ থাকে এই ফিটাসটা, অ্যাকার্ডিয়াস ফিটাসটা। কিন্তু ও হ্যাঁ বুঝো না যে ওই যে অন্য অন্য যে টুইন থেকে সে নিচ্ছে এই খাবারগুলো খাচ্ছে, সার্কুলেশনটা পাচ্ছে, ওই টুইনটা অসুস্থ হয়ে যাচ্ছে না, ওটা হচ্ছে তখন হাইপার মানে ইয়েতে ও সার্কুলেটরি ফেলিওর হয়ে যায়, ওই ফিটাসটাও আলটিমেটলি মরে যায়, পরে খারাপ হয়ে যায়, বা অথবা ডেলিভারির পরে মরে যায়। মানে টুইনের ক্ষেত্রে ডেথের ইয়ে খুব বেশি বিভিন্ন কারণে, আর এই কমপ্লিকেশন গুলো বেশিরভাগ মনোজাইগোটিক টুইনে বেশি হয়, কনজয়েন্টের মধ্যে ঢুকো না, কিন্তু মনোজাইগোটিক টুইনের মধ্যে এই কমপ্লিকেশন গুলো বেশি হয়। ঠিক আছে, তাহলে টুইনের কিন্তু ফিটাল কমপ্লিকেশন মেলা কিছু আছে। হ্যাঁ, একটা হচ্ছে তোমার প্রিম্যাচিউর লেবার তো ভালো হলে পরে সেটা হলেই, তাছাড়া সেটা ভ্যানিশিং টুইন হয়ে একটা ডেলিভারি হতে পারে, তারপরে তোমার ফিটাস প্যাপারিয়াসাস কম্প্রেসাস এগুলো হতে পারে, ফিটাস অ্যাকার্ডিয়াসাস হয়ে যায় আর একটা ভালো ফিটাস হয়, কিন্তু ওই যে ওই প্রবলেম গুলো ডেভেলপ করে। তারপরে তাদের টুইন ট্রান্সমিশন সিনড্রোম হতে পারে, তাদের মোলার প্রেগন্যান্সি হতে পারে, একটা ভালো ফিটাস হতে পারে, তারপরে তাদের টুইন রিভার্স আর্টারিয়াল পারফিউশন হতে পারে, হ্যাঁ, ডেথ ফিটাস সিনড্রোম ডেভেলপ করতে পারে, এমনকি মায়ের ডিআইসিও হতে পারে, পেটের ভিতরে বাচ্চা মরে গেলে কিন্তু মায়েরও ডিআইসি হতে পারে। তাহলে টুইন প্রেগন্যান্সি কত 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 হাই রিস্ক প্রেগন্যান্সি, তাই না? আর আমরা আবার বলি কি যে টুইন প্রেগন্যান্সি হলে ভালোই তো, দুইটা একসাথে হয়ে গেল, একসাথে শেষ, তাই না? যদি ভালোভাবে হয় নাকি? আচ্ছা, আর কিছু জানার আছে? বলো, কেমন লাগলো বলো, কি কি শিখলা বলো, একজন বলো। একজন বলো। আজকে টপিক ছিল মাল্টিপল প্রেগন্যান্সি। হ্যাঁ ম্যাম মাল্টিপল প্রেগন্যান্সি আজকে টপিক। হ্যাঁ ছিল, তারপরে কি পড়লাম, মাল্টিপলের মধ্যে কমন হচ্ছে টুইন প্রেগন্যান্সি, তাই বললাম, তাই না? হ্যাঁ, টুইনটা কাদের কাদের হয় তাই বললাম, এই পার্সনদের টুইন হতে পারে। টুইনটা কয় প্রকারের তাই বললাম, ডাইজাইগোটিক, মনোজাইগোটিক। মনোজাইগোটিক কখন কখন হতে পারে, বিভিন্ন স্টেজ অফ ডেভেলপমেন্টালে, সেটা বলে দিলাম। আর সেক্স এর ব্যাপারেও বললাম, ইউনি যে এরা মনোজাইগোটিক গুলা সাধারণত সেম সেক্সেস হয়, বাট নট সাম সেক্স আর অলওয়েজ মনোজাইগোটিক, তারা কিন্তু ডাইজাইগোটিক হতে পারে। ডাইজাইগোটিকে সিস্টার ব্রাদার হয়, কিন্তু ওখানেও সিস্টার সিস্টার হতে পারে। আচ্ছা, আর কি পড়লাম? ম্যান্টিনালার কমপ্লিকেশন পড়লাম টুইন প্রেগন্যান্সি, তাই না? প্রেগন্যান্সিতে কি কি হতে পারে, ডেলিভারির সময় কি কি হতে পারে, ফিটাল কমপ্লিকেশন পড়লাম, অনেকগুলা ফিটাল কমপ্লিকেশন পড়েছি। তারপরে মা কেন মারা যায়, মায়ের ম্যাটারনাল মর্টালিটির কারণগুলো বললাম। তারপরে আর কি বললাম, ম্যানেজমেন্ট বললাম, তাই না? ডেলিভারির ম্যানেজমেন্ট বললাম, নর্মাল ডেলিভারি হোক আর সিজার হোক, যেটারই হোক, ডোনার থাকতে হবে, তারপরে অনেক কিছুই বললাম। তা তোমাদের মোটামুটি আর কিছু জানার আছে? বলো, সময় কত হলো? ম্যাম ডাইজাইগোটিক আর মনোজাইগোটিক হচ্ছে আইডেন্টিফিকেশনের জন্য ল্যামডা সাইনটা যদি থাকে দেন হচ্ছে ম্যাম এটা ডাইজাইগোটিক টুইন যদি ল্যামডা সাইন থাকে তাহলে ডাইজাইগোটিক থাকে। হ্যাঁ, মানে ডাইজাইগোটিক মানে কি, শোনো, এখানে ডাইজাইগোটিক টুইনের ইন্টারভেনিং লেয়ার 4টা থাকবে। একটার কোরিয়ন, মানে ভিতরে অ্যামনিয়ন, তার পাশে কোরিয়ন, তার পাশে আবার কোরিয়ন, তার পাশে আবার অ্যামনিয়ন। এটা আল্ট্রাসোনোগ্রামে দেখা যায়, এই থিক সেপ্টামটা বোঝা যায়, বুঝছো? ডাইজাইগোটিক টুইন মানে ডাইকোরিয়নিক ডাইঅ্যামনয়েটিক না, তাহলে ডাইঅ্যামনয়েটিক মানে কি, তোমার দুইটা মেমব্রেন আবার দুইটা কোরিয়ন, তাহলে লেয়ার কয়টা হলো? 4টা হলো না? একটা অ্যামনিয়ন, একটা কোরিয়ন, আবার একটা অ্যামনিয়ন, আবার একটা কোরিয়ন, এই জন্য এখানে বোঝা যায়। আর যেখানে তোমার মনোজাইগোটিক টুইন সেখানে কিন্তু লেয়ার 2টা মাত্র, একটা কোরিয়ন একটা অ্যামনিয়ন, এখানে কিন্তু কোনো 4টা লেয়ার নাই। তো তোমার ওই আল্ট্রাসোনোগ্রাফির সময় দেখা যায় একটা থিক সেপ্টাম পাওয়া যায়, ওই সেপ্টামটা আইডেন্টিফাই করলে নিচের দিকে ইউটেরাসের ওয়ালের দিকে আসলে, ওই কোরিয়নিক মেমব্রেনের প্লেটের ওদিকে আসলে দেখা যায় ত্রিভুজাকৃতির একটা স্ট্রাকচার, সুন্দর করে দত্তের মধ্যে দেওয়া আছে, ত্রিভুজের মতো একটা ট্রায়াঙ্গুলার সাইন, ওটাকেই বলে ল্যামডা সাইন বা টুইন পিক সাইন, ইন্ডিকেট ডাইজাইগোসিটি, বুঝছো? এটা দিয়ে
জাইগোসিটি বোঝা যায় আর কি। জি এই। ম্যাম। তো ঠিক আছে, মোটামুটি হলো তো সবই, এটুকুই মনে রাখো, পড়ো। একটু একটু পড়াশোনাও করো, তাহলে তো তোমার সুবিধা হবে পরে যখন আবার ওয়ার্ড শুরু হয়ে যাবে, তাই না? সবাই ভালো থাকো। হ্যাঁ, তোমাদের জিজ্ঞাসা করার জি ম্যাম। কিছু জিজ্ঞেস করবা? কাকন কিছু জিজ্ঞেস করবা তুমি? কোনোখানে কনফিউশন থাকলো কোনো? নাই? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ কাকন, তোমাদের সবাইকে থ্যাংক ইউ। আমার এত সকালে সবাইকে ঘুম থেকে টেনে তুলছি। আমাকে মামা আছে, মামা আছি। হ্যালো, হ্যাঁ মামা, তোমাকে থ্যাংক ইউ, তোমাকে ইয়ে করার জন্য, আর হচ্ছে সকালে বেলা ঘুম থেকে টেনে তোলার জন্য সরি। তোমাকে বলছি যে আমাদের ক্লাস হতো 7টার সময়। সকালে ক্লাস হলে ভালো হয়, মাথা ভালো থাকে, পড়াশোনা সুন্দর হয়, বুঝছো? অনেক বড় হতে হবে তোমাদের, তো ভালো ডাক্তার হবা, ভালো গৃহিণী হবা, ভালো বউ হবা, তারপরে ভালো মেয়ে মানে মা হবা, অনেক কিছু হবে না? এরকম স্ট্যান্ডার্ড ইউনিক কিছু হতে গেলে অনেক কিছু কষ্ট করতে, অত বেশি ঘুমাইতে হয় না, আলসি করতে হয় না, ঘুম কম ঘুমাইতে হয়, বুঝছো? কম খেতে হয়, কম ঘুমাইতে হয়, কম মানে অনেক কিছু কম করতে হয়, কম শুনতে হয় মানে অনেক কথা শুনতে হয় না, শুনেও না শোনার ভান করতে হয়। আমি আবার অনেক কিছু কথা বলি না তোমাদেরকে, মানে লাইফের কথা, জীবনের কথা বলি কিন্তু, তাই না? যে অনেক কিছু শুনে না শোনা, ভাই শুনি নাই, ঠিক আছে না? মানে হয়তো কথাটা ভালো না, পচা কথা, কি দরকার, শুনি নাই, আমি শুনছি তাও শুনি নাই, তাই না? এরকম যেন ভালো একজন মানে হিউম্যান বিইং, একটা সুন্দর ইউনিক পারসন হতে হবে তোমাদেরকে, নিশ্চয়ই আমি আশা করব। দোয়া করি তোমরা ভালো থাকো, আমার জন্য দোয়া করো। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।